হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা ট্রেলার রিভিউ করবো এবং কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবথেকে কথা বলবো যে জুয়েল থিফের ট্রেলার নিয়ে, যেটা কালকে ড্রপ করে গেছে। সিদ্ধার্থ আনন্দ এই ছবিটা প্রডিউস করেছে, নেটফ্লিক্সে ডাইরেক্টলি মুক্তি পাচ্ছে 25শে এপ্রিল। ছবির মধ্যে লিড চরিত্র প্লে করছে সাইফ আলী খান, জয়দীপ এলাহাবাদ আর নিকিতা দত্তা। ছবিতে দুজন ডিরেক্টর মিলে ডিরেক্ট করেছে। এবার দেখুন, এই ছবিটার যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা কিন্তু খুব চেনা একটা টেমপ্লেট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি জয়দীপ এলাহাবাদ একটা কোনো চাইনিজ মাফিয়া ইত্যাদি থেকে টাকা নিয়েছে, তাকে একটা বিশাল একটা এক্সপেন্সিভ একটা আফ্রিকান ডায়মন্ড আছে যেটাকে রেড সান বলে বলা হচ্ছে, সেটাকে চুরি করতে হবে। এবার ও একটা চোরকে হায়ার করছে, যেটা সাইফ আলী খান, যে খুব নামি একজন চোর। এবার এরা দুজন, জয়দীপ এলাহাবাদ এবং সাইফ আলী খান, টিম আপ করছে এটা চুরি করার জন্য। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়দীপ এলাহাবাদের কিছু প্ল্যান্স আছে, সে সাইফ আলী খানকে আর কি ডাবল ব্লাফ করতে চায়। সে মানে একবার চুরিটা হয়ে গেলে ওকে শেষ করে ফেলতে চাইছে। আবার অন্যদিকে আমরা কুনালকে দেখতে পাচ্ছি, কুনাল কাপুরকে দেখতে পাচ্ছি, সে আর কি সাইফ আলী খানের পিছনে পড়ে আছে, তার আর্ক নেমেসিস আর কি, ওকে ধরবার চেষ্টা করছে। এবার কি হবে, আদৌ এরা চুরি করতে পারবে কিনা, সাইফ আলী খানের নিজস্ব কোনো প্ল্যান আছে কিনা। অন্যদিকে আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি আর কি, যে জয়দীপ এলাহাবাদের সাথে রয়েছে, সে আবার ওকে পার্সোনালি পছন্দ করে না, বাট তা সত্ত্বেও রয়েছে। তো এই যে পুরো সেটআপটা, এই সেটআপটা কিন্তু যারা একটু হাইস্ট মুভি দেখেছে বা একটু ক্রাইম রিলেটেড ফিল্মস দেখেছে, তারা জানে যে পুরো সেটআপটাই খুব চেনা। এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ বা গল্পের যে মানে প্লট পয়েন্টস ওয়াইজ, একটা রক আর রায়ান রেনল্ডসের একটা ছবি এসেছিল, দেখুন নেটফ্লিক্সে এসেছিল, রেড নোটিস না কি বলে, ওটার সাথে প্রচন্ড সিমিলার আছে আর কি প্লট পয়েন্ট ওয়াইজ। এবং যে যে মিউজিয়াম ইত্যাদিতে চুরি করছে বা যে যে ইন্টারন্যাশনাল লোকেশনে ঘুরছে টুরছে, সেগুলো আর কি নেটফ্লিক্সের যে ইন্টারন্যাশনাল প্রোডাকশনস গুলোতে হয়, মানে এটাতে আমরা মানে সচরাচর দেখে থাকি। তো নতুন কিছু কিন্তু প্রোভাইড করতে পারছে না, মানে নেটফ্লিক্সে এই ধরনের কন্টেন্ট খুব কমন। এবং এই ধরনের কন্টেন্ট, এই যে বিদেশে শুটিং হচ্ছে, এই ধরনের জনরাতে কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে, মানে 2006-তে ধুম হয়ে গেছে আর কি, আমি বলতে চাইছি আর কি। আর সিদ্ধার্থ আনন্দের তো একটা ফ্যাসিনেশন আছে যে হলিউডের এই যে পুরোনো জিনিসপত্রগুলোকে, সেগুলোকে রিহ্যাশ করে চালানো। সেটা আপনারা টপ গানের রিহ্যাশ ভার্সন ফাইটারে দেখতে পেয়ে গেছেন। ব্যাং ব্যাং ছিল হচ্ছে নাইট অ্যান্ড ডের রিমেক, ওয়ার হচ্ছে জন উর ফেস অফ এর কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন। তো এইগুলো আর কি পুরোনো পুরোনো হলিউডের আইডিয়াস কি ইয়ে করে। তো এই যে জুয়েল থিপের পুরো প্রিমাইসটা, সেটা কিন্তু নতুন দিচ্ছে না, মানে এই ধরনের কাজ হলিউডে, ইভেন বলিউডের মধ্যেও হয়ে গেছে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে। তো সেটাই আর কি আবার দেখতে পাচ্ছি। তো খুব একটা ইন্টারেস্টিং লাগলো না। আর লুক অ্যান্ড ফিলটা আমার একটু আর্টিফিশিয়ালি লাগলো। এই এত বিদেশে গিয়ে একটা ইন্ডিয়ান ছবি, কিন্তু পুরোটাই বিদেশে হচ্ছে হচ্ছে। তো এই ধরনের জিনিসপত্র না আব্বাস মাস্তান অনেকদিন আগে রেস ফ্র্যাঞ্চাইজে করে ফেলেছে। তো কোনো ইউএসপি দিতে পারছে না ভিজুয়ালি বা কিছু, বা প্লট ওয়াইজও কোনো দিক থেকে, মানে গল্পের দিক থেকে বা ভিজুয়ালি কোনো নতুন কিছু পেলাম না আর কি। তো সেই জন্য আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আর মিউজিকটার মধ্যে ব্যাং ব্যাং এর একটা ফিল আছে, সেটাও ভালো লাগছিল না। আর হিরোইন কোনো বেটার, আরো কোনো হিরোইনকে নিতে পারলে আমার মনে হয় বেটার হতো। আর একটু বেটার কোনো মানে একটু নামি হিরোইন আর কি দরকার ছিল। এই যে হিরোইন রয়েছে, তাকে আমি হিরোইন হিসেবে অতটা কনসিডার করতে পারি না, এবং তার অ্যাক্টিংও খুব একটা ভালো নয়। আর এছাড়া বলবো যে ইউএসপি একটাই, জয়দীপ এলাহাবাদকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা খুব নতুন লাগছে, সেইভাবে আমরা জয়দীপ এলাহাবাদকে দেখিনি। আর সাইফ আলী খানকেও এরকম আর কি টাইপের ক্যারেক্টার করতে আমরা দেখেছি আর কি। মানে আপনি ধরে নিন এজেন্ট বিনোদ, সে একটা এজেন্ট ছিল, বাট এই যে ফ্ল্যাম্বয়েন্সটা সাইফ আলী খানের, যেটা আমরা এখানে দেখতে পাই ট্রেলারের মধ্যে, সেটা কিন্তু এজেন্ট বিনোদেও সাইফ আলী খানের মধ্যে ছিল। সেটা 2012 ছবি, জাস্ট ভাবুন। তো এগুলো হয়ে গেছে আর কি। তো আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি জুয়েল থিপের ট্রেলার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবার যদি আমরা আপডেটস গুলোতে চলে আসি, তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে গুড ব্যাড অ্যান্ড আগলিকে কেন্দ্র করে। তো 4 দিনে কিন্তু ছবিটা 150 কোটি টাকা কালেকশন করে নিয়েছে। ছবিটা হিউজ কালেকশন করছে, ইন্টারন্যাশনালিও মানে ওভারসিজেও আর কি ছবিটা বিশাল কালেকশন করছে। এবং এবছর তামিলনাড়ুর হাইয়েস্ট গ্রসিং সিনেমা ছিল হচ্ছে ড্র্যাগন বলে ছবিটা, প্রদীপ রঙ্গনাথনের ছবিটা, সেটাকে বিট করে গেছে এবং 1 নম্বর পজিশন নিয়ে নিয়েছে যে গুড ব্যাড অ্যান্ড আগলি। এবার দেখা যাক, এবছর তো বিজয়ের ছবি নেই, বিজয়ের ছবি এলে সেই কালেকশনটাকে বিট করতে পারে। মানে জানা না, এখন যখন জানুয়ারি মাসে আসবে, তখন আর কি গুড ব্যাড অ্যান্ড আগলি তার আগে কতটা কালেকশন করে আলটিমেটলি বক্স অফিসে, এবং সেটাকে বিজয় বিট করে দেয় কিনা। বিজয় তো আমার মনে হয় বিট করে দেবে, দেখা যাক সেটা কি হয়। আপডেটটা হচ্ছে শিবকার্তিকের আপকামিং ছবি মাদ্রাসিকে কেন্দ্র করে। তো এর রিলিজ ডেট মেকার্সরা জানিয়ে দিয়েছে, 5 সেপ্টেম্বর ছবিটা রিলিজ করতে চলেছে, এবং সবকটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে হিন্দিতেও রিলিজ করবে। হিন্দিতে নাম হচ্ছে দিল মাদ্রাসি বলে। এবং এআর মুরুগদাস ছবিটাকে ডিরেক্ট করছে। এআর মুরুগদাসের লাস্ট ছবি সিকান্দার প্রচন্ড বাজে রেসপন্স পেয়েছিল। দেখা যাক মাদ্রাসিতে বোঝা যাবে যে সিকান্দার ছবিটা অ্যাকচুয়ালি মুরুগদাস নিজে ডিরেক্ট করেছিল নাকি সালমান খান নিজে লিখে নিজেই ডিরেক্ট করেছিল। সেটা আমরা মাদ্রাসির আউটপুট দেখে পরিষ্কার বুঝতে পেরে যাবো যে মুরগা দাসের কলমের ওপর আবার কলম চালিয়েছে কিনা আর কি। আর এর পরবর্তী আপডেট হচ্ছে জাট ছবি কেন্দ্র করে। জাট ছবিটা কিন্তু বক্স অফিসে একটা কিন্তু স্টেডি কালেকশন মানে করেই যাচ্ছে, এবং ছবিটা কিন্তু প্রথম ওপেন করেছিল হচ্ছে 9.5 কোটি টাকাতে, তারপরের দিনকে 7 কোটি টাকা মতো করেছিল শুক্রবার। শনিবার দিন আবার একটা গ্রোথ দেখিয়েছে, রবিবার দিনকে কিন্তু ছবিটা বিশাল একটা গ্রোথ দেখিয়েছে, ছবিটা কিন্তু 14 কোটি টাকা কালেকশন করেছে। এবং সোমবার দিনকে মানডে টেস্টেও কিন্তু প্রায় 7.5 কোটি টাকা মতো কালেকশন করেছে। টোটাল কালেকশনটা কোনো ইন্ডিয়া নেট কালেকশনটা 47 কোটি টাকা মতো, 47.5 কোটি টাকা মতো গিয়ে
দাঁড়িয়েছে, যেটা কিন্তু খুব একটা খারাপ নয়। কিন্তু আপনি যদি দেখেন বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম 5 দিনে প্রায় 50 কোটি টাকার মতো কালেকশন কিন্তু হয়েছে, ঠিক আছে। এবং যদি আমরা ওভারসিজটাকেও অ্যাড করি তাহলে 50 কোটির উপরে পার হয়ে গেছে। এবং একটা জিনিস আপনারা নোটিস করবেন, এখানে যে মাইক্রো মুভি মেকার যারা এই ছবিটাকে প্রডিউস করেছে তারা কিন্তু প্রমোশন প্রচুর করেছে, ছবিটা পাবলিসিটি করেছে, প্রপারলি রিলিজও করেছে, কিন্তু কোনো রকমের কর্পোরেট বুকিং কিন্তু ছবিটার ক্ষেত্রে করেনি। ছবিটা যা গ্রো করেছে পুরোটাই ওয়ার্ড অফ মাউথ, অর্গ্যানিক গ্রোথ করছে। কিন্তু ছবিটা কিন্তু সিটিতে মাল্টিপ্লেক্সে সেরকম ভাবে রেসপন্স দেখাতে পারছে না, কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটির যে সিঙ্গেল স্ক্রিন সেখানে কিন্তু দুর্দান্ত ভাবে চলছে ছবিটা, সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছে। সেখানে ওয়ার্ড অফ মাউথ, যেহেতু ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, মাসি অডিয়েন্সের ভালো লাগছে, ছবিটা কিন্তু সেখানে অর্গ্যানিক্যালি গ্রো করেছে। এই যা কালেকশন হয়েছে সেটা কিন্তু কর্পোরেট বুকিং ছাড়া। আজকেই ধরুন ম্যাডক ফিল্মস যদি থাকতো তাহলে এরা এই 50 কোটির অর্গ্যানিক কালেকশনটাকে 100 কোটি দেখিয়ে দিতে পারতো, নানান রকমের অফার্স দিয়ে, কর্পোরেট বুকিং করে, সার্কুলেট করে, এই করে ওই করে। সেটা কিন্তু মাইত্রী মুভি মেকার্সরা করেনি, বা কোনো পেড রিভিউ করানো আগে থেকে, মানে রিলিজের আগে থেকেই বলে দেওয়া যে মাস্টারপিস হ্যান ত্যান, এই ধরনের কিছু জিনিস কিন্তু তারা করায়নি। তো সানি দেওলের এই কালেকশনটা যেহেতু স্টেডি, মানডেতেও স্টেডি দেখিয়েছে, দেখা যায় টিউসডে কালেকশনটা কোথায় আসে, তারপরে এই উইকে কিরকম চলে, মানে উইকডেজ এর মধ্যে কিরকম চলে, এবং তারপরে কেসারি চ্যাপ্টার 2 আসার পরে জাটের কালেকশনটা কি এফেক্ট পড়ে সেটাও দেখার মতো বিষয় হবে। এবং তারপরে আমরা বলতে পারবো যে লং রানে হয়তো ছবিটা 100 কোটি টাকা একটা কালেকশন করে নিল, স্টেডি টুকটুক করে খেলতে খেলতে একটা 100 কোটি টাকা কালেকশন করলো। বাট ছবিটার প্রবলেমটা একটাই, ছবিটার হচ্ছে বাজেটটা একটু বেশি, এবং ল্যান্ডিং কস্ট, যেহেতু মার্কেটিং ইত্যাদি ভালো করে করা হয়েছে, ল্যান্ডিং কস্টটা অনেকটা বেশি। তো দেখা যাক ছবিটা লং রান যদি 100 কোটি টাকা করতে পারে তাহলে সেটা একটা ভালো, যে সানি দেওল নিজের দমে কোনো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছাড়া, আপনি দেখে নিন ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছাড়া কোন হিরো বলিউডের এই মুহূর্তে দাঁড়িয়ে 5 দিনে 50 কোটি টাকা কালেকশন দিতে পারবে একটু বলুন তো। আমির খান থাগস অফ হিন্দুস্তানে ওপেনিং দিয়েছিল 50 কোটি টাকা প্রি প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিক কত ওপেনিং দিয়েছিল 11 কোটি টাকা লাল সিং চাড্ডার ক্ষেত্রে। তো প্রত্যেকেরই পড়েছে, এবার দেখা যাক আপনাকে সেরকম ছবি করতে হবে, সেরকম ব্যানারে ছবি করতে হবে। এটা সাউথের প্রডিউসার ছিল, বলিউডের প্রডিউসারও নয়। বাট আমার মনে হচ্ছে ছবিটা কোথাও গিয়ে না টুকটুক করে করতে করতে একটা 100 কোটি টাকা কালেকশন কিন্তু মেরে দেবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আপডেটটা হচ্ছে লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশন বলে ছবিটাকে কেন্দ্র করে LIK, যে ছবিটা ডিরেক্ট করছে আমাদের বিঘ্নেশ শিবন, এবং ছবিতে লিড চরিত্র প্লে করছে প্রদীপ রাঙ্গানাথেন। তো সেই ছবিটা কিন্তু শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে। ছবিটা দেখা যাক কবে রিলিজ করে। তো এই ছবিটা ড্রাগনের পরবর্তীতে আসতে চলেছে এবং লোকের প্রচুর এক্সপেকটেশন থাকবে, দেখা যাক এই ছবিটাও হিট করে কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে মেঘনা গুলজারের দায়েরে বলে ছবিটাকে নিয়ে। তো এই দায়েরা ছবিটাতে প্রথমে আয়ুষ্মান খুরানা থাকার কথা ছিল, বাট এখন পৃথ্বীরাজ সুকুমার এই ছবির মধ্যে থাকতে চলেছে। পৃথ্বীরাজ সুকুমার এবং কারিনা কাপুরকে আমরা স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো এই ছবিটা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ধানুষের কুবেরা ছবিটাকে কেন্দ্র করে এই ছবির প্রথম গান কিন্তু 20 তারিখে, মানে 20 এপ্রিল রিলিজ করতে চলেছে। ভিডিওর লাস্ট আপডেট হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে সূর্যা এবং কার্তিক সুব্বারাজের ছবি, যেটা 1 মে রিলিজ করবে রেট্রো, তার ট্রেলার এবং অডিও লঞ্চ আছে হচ্ছে 18 তারিখে। তো 18 তারিখে ট্রেলার আসতে চলেছে, দেখা যাক ছবিটার ট্রেলার কিরকম হয়, এবং এই ছবির মাধ্যমে সূর্যা বক্স অফিসে রিয়েলি কামব্যাক করতে পারে কিনা। তার লাস্ট ছবি কাঙ্গুয়া কিন্তু বক্স অফিসে একেবারে চলেনি। রেট্রোর কিন্তু টিজার যেটা ছিল ব্যাপক ছিল, দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। এবং কার্তিক সুব্বারাজ আমি বিভিন্ন ইন্টারভিউ দেখছিলাম, সে বলছিল এটা কিন্তু গ্যাংস্টার ফিল্ম নয়, টিপিক্যাল গ্যাংস্টার মুভি নয়, সেটার মধ্যে ডিফারেন্ট জিনিসপত্র রয়েছে এবং ইমোশন হেভি ছবি হতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং সূর্যা গল্পটা শোনার পরে বলেছিল যে ক্যারেক্টারটা অনেক বেশি হিরোইক লাগছে, তাকে অনেক বেশি রিয়েলিস্টিক করো। তো কার্তিক সুব্বারাজ বলেছে যে সচরাচর এরকম একটা হিরো, কমার্শিয়াল হিরো, সে কখনো এরকম ইনপুট দেবে না, সে চাইবে জিনিসটাকে আরো মাসি বানাতে। বাট সূর্যা কিন্তু উল্টোটা বলেছে। তো এরকম কার্তিক সুব্বারাজ বেশ প্রশংসা করছিল। দেখা যাক রেট্রো ছবিটা কিরকম হয়। আপনারা কতটা এক্সাইটেড রেট্রো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।